সাধারণ একজন ছাত্র হিসাবে তো এফডিসিতে আপনি প্রবেশই করতে পারবেন না, তাহলে ওই রকম একটা জায়গা থেকে এসে আপনার কি মানে মামা কাকা বা এরকম কেউ ছিল? প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে মানে এত সিনেমার ভক্ত হয়ে গিয়েছিলাম এবং আমার মধ্যে স্বপ্ন একদম ভীষণভাবে গেড়ে বসেছিল তখনই যে আমি সিনেমার গল্প লিখব। ওই গল্প লিখে ঢাকায় এসেছি। হ্যাঁ, অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক। তারপরে একসময় রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আমি ওই ছাত্র জীবনেই দেখা গেছে যে সিনেমার গল্প লেখার স্বপ্ন নিয়ে সিনেমার গল্প লিখতে শুরু করেছি এবং গল্প লিখে আমি ঢাকায় এসেছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন, ঠিক ওই সময়ে হঠাৎ করে চলচ্চিত্রে কিভাবে আগমন এবং কেন আসলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কিন্তু চলচ্চিত্রে আসিনি। চলচ্চিত্রে এসেছি তারও অনেক আগে। আমি পড়াশোনা আমার যেটা হয়েছে সেটা হলো যে সেটা রেগুলার পড়াশোনা হয়নি। সেটাকে পড়াশোনা বলবো কি না তাও বলা না, কারণ হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে কাজ করতে করতে পড়াশোনা করেছি। আর আমি যখন চলচ্চিত্রে এসেছি তখনও আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার ব্রেক অফ স্টাডি হয়েছে। আমি মাস্টারি করেছি, অন্য কাজ করেছি। তো তারপরে একটা অটোনোমাস কর্পোরেশন BIWTCতে চাকরি নিয়েছিলাম, 1 বছর চাকরি করেছি, তখনও ইন্টারমিডিয়েট পাস। এবং চলচ্চিত্রে যখন এসছি ওই চাকরি ছেড়ে তখনও আমি ইন্টারমিডিয়েট পাস। তো চলচ্চিত্রে এসে কাজ করতে করতে আমি পড়াশোনা করেছি। আমি যখন অভিনেতা, প্রযোজক, পরিচালক দারা শিকোর সঙ্গে যোগদান করি সহকারী পরিচালক হিসেবে, এবং কাজ করতে করতে আমি তখন ভর্তি হওয়া ছিল আমার জগন্নাথে ইভিনিং শিফটে গ্রাজুয়েশনে, হ্যাঁ, ডিগ্রি পাস কোর্স। তো ওইখানে কাজ করতে করতে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছি, ক্লাস করিনি। সর্বসাকুল্যে বোধহয় 2 বা 3 দিন ক্লাস করেছি। তো পরীক্ষার সময়টা শুধু ছুটি নিয়ে দারাভাইয়ের কাছ থেকে পরীক্ষা দিয়েছি, গ্রাজুয়েশন কমপ্লিট হলো ওইখান থেকে। এরপরে আমি দারাভাইয়ের ওইখান থেকে চলে গিয়েছি খানাতার সঙ্গে, আতা ভাইয়ের সঙ্গে যখন অ্যাসিস্ট করি তখন আমি ভর্তি হয়েছি প্রিলিমিনারিতে ঢাকা ইউনিভার্সিটিতে। তো আসলে আমার পড়াশোনাটা, এটাকে পড়াশোনা বলা না, এটা কোনো মতে একটা সার্টিফিকেট অর্জন। হ্যাঁ, আমি মূলত একজন কর্মী। এই যে শরীয়তপুর থেকে আপনি মাদারীপুর থেকে আপনি ঢাকাতে আসলেন এবং চলচ্চিত্রের যে সেক্টর, যেটা আগে আরও কঠিন ছিল সেখানে প্রবেশ করা এবং সেখানে নিজেকে দাঁড় করানো, তো সেইটা কিভাবে আপনার জন্য কি সহজ ছিল, অথবা আপনার এখানে স্ট্রাগলের জায়গাটা কি ছিল? কারণ এখনও তো সাধারণ একজন ছাত্র হিসাবে তো এফডিসিতে আপনি প্রবেশই করতে পারবেন না, তাহলে ওই রকম একটা জায়গা থেকে এসে আপনার কি মানে মামা কাকা বা এরকম কেউ ছিল যে আপনি কিভাবে ইন্টারমিডিয়েটেই এখানে এরকম একটা জায়গা করে নিতে পারলেন? চলচ্চিত্র আসলে তখন ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। আমি যখন মাদারীপুরে জেলা শহরে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি তখন প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে মানে এত সিনেমার ভক্ত হয়ে গিয়েছিলাম এবং আমার মধ্যে স্বপ্ন একদম ভীষণভাবে গেড়ে বসেছিল তখনই যে আমি সিনেমার গল্প লিখব। কিন্তু সিনেমার সাথে কিভাবে সংযোগ ঘটবে এইটা আমার জানা ছিল না। আমি ওই ছাত্র জীবনেই দেখা গেছে যে সিনেমার গল্প লেখার স্বপ্ন নিয়ে সিনেমার গল্প লিখতে শুরু করেছি এবং গল্প লিখে আমি ঢাকায় এসেছি। ঢাকায় এসে কার কাছে যাব, তখন তো টেকনিশিয়ান বা নেপথ্যের যারা, তাদের কাউকে চিনি না। হ্যাঁ, শুধু শিল্পীদেরকে চিনি। আর একটা নাম আমার মাথায় গেঁথে গিয়েছিল, সেটা হচ্ছে যে নেপথ্যের কারিগরদের মধ্যে সেটা হচ্ছে কাজী জহির। উনি প্রেমের ছবি বানাতেন। ওনার যে সিনেমাগুলো দেখে রেখেছি এবং একাধিকবার, যে সিনেমা ভালো লাগতো 7 বার 8 বার 10 বারও দেখতাম একই সিনেমা। তো ওই গল্প লিখে ঢাকায় এসেছি। হ্যাঁ, অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক। তারপরে একসময় রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বলেছি গল্প আমি লিখেছি। তখনও কিন্তু আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। হ্যাঁ, তো রাজ্জাক ভাই চমৎকারভাবে আমাকে বলেছেন, বুঝিয়ে বলেছেন যে তোমার বয়স এখনও কম, অনেক সময় আছে, আরও একটু ম্যাচিউরড হও, লেখাপড়া শেষ করো, তারপরে আসো। কাজী জহিরের সঙ্গে আমি দেখা করেছিলাম, উনিও একই কথা বলেছেন। তারপরে আবার ফিরে গিয়েছি।
এরপরে নানান ঝড়ঝাপটা গেছে জীবনে। ওই যে আমি বললাম ছোটোবেলা থেকে কাজ করতে করতে আমাকে পড়তে হয়েছে। নানান ঝড়ঝাপটা শেষে ওই চলচ্চিত্রের প্রতি যে মানে আগ্রহ, চলচ্চিত্রের জন্য যে ভালোবাসা, সেটা কিন্তু এক ফোঁটাও মরেনি। তো আমার সাথে কানেকশন হলো চলচ্চিত্রের প্রথম, সেটা হচ্ছে আমি তখন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন হাটুরিয়া নামক একটি এলাকা, সেখানে আমি শিক্ষকতা করি মাদ্রাসায়। তো ওই সময়ে চলচ্চিত্রের প্রোডাকশন বয় হিসেবে কাজ করতো, মানে সহকারী ব্যবস্থাপক যেটা আমরা বলি, নান্নু নামে একটা ছেলে, তার বাড়ি ছিল ওই অঞ্চলে। তার সাথে আমার ঘটনাচক্রে পরিচয় হয়ে যায়। আমি যখন জানি যে সে চলচ্চিত্রে কাজ করে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আকাশের চাঁদ পেয়েছি। হ্যাঁ, তো তার সাথে আমি সম্পর্কটা একদম ধরে রাখি। এরপরে এক সময় যখন ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসি ঢাকায়, ঢাকায় এসেও নানান মানে স্ট্রাগল গিয়েছে। তারপরে ঢাকায় টিকতে পারলাম না, পরবর্তীতে ওই যে বিআইডব্লিউটিসি চাকরি নিয়ে আমি চলে গেলাম হচ্ছে, আমাকে পোস্টিং দেওয়া হলো ওই যে আমাদের আদমজি জুট মিলের অপর পারে, হ্যাঁ, সোনাচড়া এলাকা, ওইটা বিআইডব্লিউটিসির সেন্ট্রাল স্টোর, হ্যাঁ, ওইখানে পোস্টিং ছিল। তো সেখানেও আমি ওই নান্নুকে দাওয়াত করতাম, হ্যাঁ, তাকে নিয়ে খাওয়াইতাম, তারপরে হচ্ছে যে তার সঙ্গে গল্প করতাম, আবার তার আসা যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত দিতাম আমি। হ্যাঁ, সে আমার কাছে ওই যে বললাম না যে মানে আকাশের চাঁদের মতো ছিল। তো তার সাথে ওই সম্পর্কটা ছিল। এরপরে যখন চাকরি ছেড়ে চলে আসি, ওই নান্নু ভাইয়ের মাধ্যমেই আমার চলচ্চিত্রে পদার্পণ। হ্যাঁ, এবং তার মাধ্যমেই এফডিসিতে ঢোকা। এফডিসিতে ঢুকে দারা ভাইয়ের প্রোডাকশন ম্যানেজার ছিলেন আমাদের রতন ভাই, তার সঙ্গে পরিচয়, এবং রতন ভাইয়ের মাধ্যমেই দারা ভাইয়ের কাছে উপস্থাপন যে একটা ছেলে আছে কাজ করতে চায়। আমরা তো দুই ধরনের শিক্ষার কথা বলি, গুরুবিদ্যা আর একটা হচ্ছে একাডেমিক্যালি আসার যে জায়গাটা। তো আপনার গুরুকে চলচ্চিত্রে আসলে যেটা মানা হয়, মানে যেটা ট্র্যাডিশন, সেটা হচ্ছে যে প্রথম যার সাথে আমি সংযুক্ত হলাম কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ, যে পরিচালকের অধীনে কাজ করলাম, সে তাকেই বলা হয় গুরু। হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমি যেসব পরিচালকের সঙ্গে অ্যাসিস্ট করেছি তারা সবাই আমার গুরু। তার মধ্যে দারা শিকো, তারপরে খানাতর রহমান, তোজামেল হক বকুল, দিলীপ সোম, সিবি জামান, এদের সঙ্গে আমি কাজ করেছি। তো তারা সবাই আমার গুরু। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে কে আমাকে বেশি ডমিনেট করে, অথবা কার কাছে আমি বেশি দুর্বল, বা কার সঙ্গে কাজ করে আমি বেশি আনন্দ পেয়েছি। সবার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিলেন খানাতর রহমান। আমরা বেশ কিছু মহান পরিচালকের নাম জেনেছি রাজু ভাইয়ের মাধ্যমে, যাদের সংস্পর্শে তিনি এসেছেন, এবং এই সময়ে এসেও তিনি তাদের নাম ভুলে যাননি, এবং তাদের প্রতি তার সেই শ্রদ্ধা রয়েছে, আমরা সেটা দেখতে পেলাম। প্রিয় দর্শক, এই যে জাকির হোসেন রাজু, আপনারা কয়জন জানেন আমি জানি না, যার নির্মিত প্রায় প্রত্যেকটি চলচ্চিত্রই কিন্তু ব্যবসা সফল। বাংলাদেশে খুব কম পরিচালক রয়েছেন যাদের ছবি এক নাগারে ব্যবসা সফল হয়েছে। আমরা ধীরে ধীরে সেই ছবিগুলি নিয়ে আলোচনা করব, এবং যারা জানেন না তারা একটার পর একটা জানতে পারবেন যে আচ্ছা, ওই ছবির নির্মাতা এই জাকির হোসেন রাজু। চলুন আরেকটি প্রশ্নে যাই। আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এই যে আমার গুরু যারা ছিলেন, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তার মধ্যে খানাথা কেন অন্যতম। খানাথাকে জাতি চেনে, তাকে তো জাতি যেভাবে মূল্যায়ন করার করবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রথম আমি চলচ্চিত্রে যখন কাজ করতে শুরু করে, পরিবেশের সঙ্গে আমার খাপ খাওয়ানো খুব মানে কষ্টসাধ্য ছিল। কারণ হচ্ছে যে আমি যদিও খুব কষ্ট করে নিজে পড়াশোনা করেছি, কিন্তু তারপরও ভদ্রলোক, ভদ্র পরিবেশ এই রকম আমি পছন্দ করতাম, এবং আমার স্বপ্ন ছিল যে আমি ক্লাসিক ছবি বানাবো, শৈল্পিক ছবি বানাবো এই রকম। তো যেখানে কাজ করছি সেখানকার পরিবেশটাও যে ওই রকম, যারা চলচ্চিত্রের লোকজন। কিন্তু আমি চলচ্চিত্রে প্রথম এসে দেখলাম যে এখানে হই চই, ধুমধাম, বকা ঝকা, এটা সেটা, এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ। তো এমন অবস্থা ছিল যে এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে আমার খুব কষ্ট হচ্ছিল। পাশাপাশি যেসব
সহকর্মীদের সঙ্গে কাজ করেছি, তাদের কারো থেকেই মানে এই উৎসাহ পাই নাই যে প্রচুর পড়ো, প্রচুর জানো, প্রচুর ছবি দেখো, মানে জ্ঞানার্জন করো, এই বিষয়টা কারো কাছে খুব একটা পাইনি। কিন্তু যখন আমি খানাতার সঙ্গে কাজ করতে গিয়েছি, কিছুদিন যাবার পরে খানাতার কথাবার্তা, চাল চলন, তার ধ্যান ধারণা, তার আড্ডা, সব কিছুর মধ্যে আমি দেখেছি যে বিশ্ব ইতিহাস যেমন জানতেন, সাধারণ ইতিহাস যেমন জানতেন, শিল্পের ইতিহাস যেমন জানতেন, পেইন্টিংয়ের ইতিহাস, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত সিনেমাগুলোর ইতিহাস, তাদের আড়ালের ইতিহাস, তো এই সমস্ত ওনার কাছ থেকে শুনে শুনে, ওনার এখানে আড্ডা মারতেন কয়েকজন লোক, তার মধ্যে চিত্রালী সম্পাদক আহমদজামান চৌধুরী ছিলেন। আহমদজামান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং উনিও জানতেন প্রচুর, ব্যাপক। তো ওনাদের সঙ্গে যে আড্ডা হতো, আমি থাকতাম নীরব দর্শক। তো তাদের ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা খনিজ ভুবনে প্রবেশ করেছি, সেখানে থরে থরে সাজানো হচ্ছে যে দামি মূল্যবান মুক্তা মণি, হ্যাঁ, এই রকম। তো যে কারণে ওই খানাতার সাহচর্যটা আমাকে ভীষণভাবে আপ্লুত করে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।